সারা দেশে ঘটে যাওয়া আলোচিত এবং সংবাদগুলো নিয়ে নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন, সাথে রয়েছি আমি সাইফুল শাহিন। আনোয়ার, আমরা আসলে তো যে সংবাদগুলো আজকের সারাদিনের যে বিশেষ বিশেষ সংবাদ, সেই সংবাদগুলো নিয়েই বিশ্লেষণ করব। সাধারণ মানুষ তো সংবাদে খুব বেশি জানতে পারে না, আমরা সংবাদের ভেতরে এবং পেছনের খবরগুলো জানতে চাই। তো কি আজকে আসলে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি? সাইফুল শাহিন, আজকে সারা দেশে নানা আলোচিত ঘটনা আছে, ইস্যু আছে, সংবাদ আছে। আপনি যেমনটি বলছেন, একদম গভীরে গিয়ে যে আসলে এক ধরনের অ্যানালাইসিস বা এক ধরনের বিশ্লেষণ, সেটি আসলে দর্শক জানতে সবসময় আগ্রহ বোধ করেন। তো আমরা প্রথমে সম্ভবত এটি দিয়ে শুরু করতে পারি যে গতকালকে ডক্টর ইউনূস বিবিসি বাংলাতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আজকে এটি সকল গণমাধ্যমে প্রায় খবরটি এসেছেন। আপনি নিশ্চয় এই ডক্টর ইউনূসের যে আসলে সাংবাদিকদের সাথে যে কথা বলা বিবিসি বাংলার সাথে, সেটা নিশ্চয় আপনি দেখেছেন বা আপনি শুনেছেন। মূলত অনেকগুলো ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা শুরু করতে পারি। আসলে এই যে তার সাক্ষাৎকারটিকে আপনি কিভাবে দেখছেন বা কি মনে করছেন যে আগামী নির্বাচন নিয়েই তো মানুষের এক ধরনের কনসার্ন, সেটি নিয়ে আসলে কি বলবেন? সেটি অবশ্যই আসলে যে মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সাধারণ মানুষের যে জায়গাটা, আস্থার জায়গাটা, সেই সরকারকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, সামনে যে নির্বাচন, একটি নতুন রাজনৈতিক দল আসছে ছাত্রদের, এমন একটি সময়ে কিন্তু প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিলেন এবং আমি পুরোপুরি সাক্ষাৎকারটি দেখেছি, পুরোটাই শুনেছি এবং পড়েছি এবং শুনেছি, দুটোই করেছি। তো সেখানে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলতে চেয়েছেন, প্রথম সবচেয়ে সব সংবাদ মাধ্যমগুলো যে লাইনটাকে সামনে এনেছে সেটি হচ্ছে যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের যে অবস্থা, যে পরিস্থিতিতে দেশ যাচ্ছে, মানুষ মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, বিশেষ করে যে অরাজকতার কথা বলা হয়েছে, সেটিকে কিন্তু উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এই অরাজকতার পেছনে একটি পলাতক দল, মানে সে কিন্তু একদম নির্দেশ করেছে এরকমভাবেই যে পলাতক দল বলতে তো দেশের একটি পলাতক দল আওয়ামী লীগ এখন পলাতক রয়েছে, তো তাকেই দায়ী করেছেন যে তারা এটি করার চেষ্টা করছে বিভিন্নভাবে লুকিয়ে থেকে। তো মূলত আসলে যা বিবিসির যে সাংবাদিক যে সাক্ষাৎকারটি নিয়েছেন, উনি কিন্তু বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেছেন, বিভিন্নভাবেই জানতে চেয়েছেন। তো মূল যে বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলতে চেয়েছেন যে তার সরকার, তিনি প্রথমেই বলেছেন যে এমন একটি সময়ে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন, তিনি আসলে তখন জানতেনই না যে দেশের দায়িত্ব তাকে নিতে হবে। তিনি বলছেন তার সাক্ষাৎকারে যে আমি যখন দেশের দায়িত্ব নিই তখন আসলে দেশের অবস্থা খুবই খারাপ অবস্থায়, অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অবস্থায় যেটা থাকে আর কি। সাধারণত একটি দেশ যখন এরকম পরিবর্তিত পরিস্থিতিতে যায় তখন যা থাকে। তো তিনি বলছেন যে সেই জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ঘুরে দাঁড়িয়েছি, তিনি যেটি দাবি করেছেন। এবং পাশাপাশি তিনি এটিও দাবি করেছেন যে সাধারণ দেশের মানুষ তাদেরকে আস্থার জায়গায় নিতে পেরেছে। যদিও দেশের মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে, রাজনৈতিক দলগুলো বলে। পরিস্থিতির যে ব্যাপারটি আপনি একটু আগে বলছিলেন, তিনি এই দায়টিও অস্বীকারও করেননি যে আইন শৃঙ্খলা অনেক বেশি উন্নতি ঘটেছে। তারপরও মানে যে এই যে উত্তরণের ব্যাপারটা, উনি কোনো পথ দেখিয়েছেন কিনা যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি অর্থাৎ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি থেকে উন্নতির জন্য কোনো পথ কি তিনি দেখিয়েছেন? সঠিকভাবে যে কোনো পথ দেখানোর বিষয় সেটি বলেননি। উনি শুধু ওই সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন তার মতো করে, এবং তিনি যেটি বোঝাতে চেয়েছেন, বারবারই বোঝাতে চেয়েছেন যে তার সরকার যেভাবে কাজ করছে সেটি হচ্ছে যে দেশের মানুষের কল্যাণেই কাজ করছে। এবং তিনি আরেকটি বিষয় বলছেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দেশের বাজার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকুই হোক, যাই কিছু হয়েছে, সব কিছু মিলিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। প্রশ্ন এসেছিল যে আমাদের এই বাংলাদেশের প্রতি আস্থা আনতে পেরেছে কিনা যে অন্যান্য দেশগুলো, বিশেষ করে আমরা সারা বিশ্বের সাথে রাজনৈতিক এবং দেশের যে সম্পর্ক থাকে, তিনিও কিন্তু সেটাও খুব জোর দিয়ে বলেছেন যে বাইরের যে দেশগুলোর প্রতি আস্থা, যে দেশগুলোর বাংলাদেশের প্রতি আস্থা থাকা প্রয়োজন, সেই আস্থা কিন্তু তারা দেখেছে। এবং তিনি যেটি দাবি করেছেন যে তারা বলেছে যে বাংলাদেশ বর্তমান সরকার যেভাবে কাজ করছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা বাংলাদেশের পাশে আছে,
যে কোনো ধরনের আপনি যেহেতু সহায়তা। বলছেন সাইফুল শাহীন যে অন্যান্য দেশগুলো বাংলাদেশের উপর আস্থা রাখছে, আপনি নিজেও জানেন, আমরাও জানি দর্শক, যে প্রতিবেশী কখনো পাল্টানো যায় না। ভারত ইস্যুতেও তো আমিও এই বক্তব্যটি শুনেছি ডক্টর ইউনূসের, যে ভারত ইস্যুতেও তিনি বক্তব্য দিয়েছেন আগের চেয়ে সম্পর্ক কিছুটা উন্নতির দিকে বলে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। আপনার বিশ্লেষণ কি এটুকু মনে হচ্ছে যে ভারতের শুরুর দিকে অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় নিয়েছিলেন, ভারতের যে এক ধরনের রিয়াকশন ছিল, বা সেই রিয়াকশনটা তো ধীরে ধীরে সম্ভবত কিছুটা কমে আসে, বা সম্পর্কের উন্নতির প্রতি আসলে ডক্টর ইউনূস কালকের বক্তব্যে কিছুটা ইঙ্গিত দিচ্ছেন। অবশ্যই সেটি আমিও মনে করি যে এবং বাংলাদেশের যে 5 আগস্টের পরবর্তী অবস্থা, সেই অবস্থায় শেখ হাসিনার পালিয়ে যাওয়া, ভারত তাকে জায়গা দেওয়া, এবং সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা, কথা, সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত মোদি যখন ট্রাম্পের সাথে বৈঠক করলেন, সেখানেও এই বিষয় নিয়ে কথা হয়েছে। অনেকেই বলছে যে মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এটি খুব বেশি ভালো করছে না, দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। সব কিছু মিলে কিন্তু সর্বোপরি দেখেন, দুইটি দেশের ভালো মন্দ কিন্তু দুই দেশের স্বার্থ নিয়েই হয়। তো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি কিন্তু যতই যে যাই বলুক, একটা পর্যায়ে গিয়ে ভারত তার স্বার্থটা দেখবে, বাংলাদেশ তার স্বার্থটা দেখবে। এবং এখানে চীনের সাথে সম্পর্কের বিষয় রয়েছে, পাকিস্তানের সাথে সম্পর্কের বিষয় রয়েছে, যেটি ভারতকেও ভাবতে হচ্ছে যে বাংলাদেশে আসলে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক যদি ওইভাবে এগিয়ে নিয়ে যায়, ভারতের কিন্তু নিশ্চয়ই নিজেদের একটা স্বার্থের বিষয় রয়েছে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ভারত নিশ্চয়ই সেই বোকামি করবে না, সেই জায়গাতে থাকবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, এবং তার যে অবস্থান সারা বিশ্বের রাজনীতি বুঝতে তার খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তিনি যদিও রাজনীতিবিদ না, কিন্তু তিনি নিশ্চয়ই অনেক কিছুই ভালো বোঝেন। বিশ্বের অনেক দেশের সাথে তার যে সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে। তো সেই হিসাব করেই তিনি হয়তো বলেছেন যে ভারতের সাথে যে সম্পর্ক এখন রয়েছে, সেই সম্পর্ক আরও ভালোর দিকে নেওয়া সম্ভব। হয়তো ভবিষ্যতে সেটি হতে পারে, কিন্তু সেই পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার থাকবে কিনা সেটিও একটি কথা। কারণ সামনে তো নির্বাচন। সবচেয়ে বড় বেশি আলোচনা হচ্ছে যে এই সরকারকে যেটি চাপে ফেলেছে রাজনৈতিক দলগুলো। আপনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বক্তব্য, সেখানে সংস্কার নিয়ে বারবার বলা হচ্ছিল। উনি যদি একদম জোর গলায় বলেননি, যে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি সংস্কার নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করার সময় এসেছে কিনা, বা আপনি সন্তুষ্ট কিনা, উনি বলছেন এখনো ঠিকঠাক মতো সংস্কারটা আমরা শুরু করতে পারিনি। তাহলে আমরা তো যে বয়ানটি তৈরি করেছিলাম, যে হচ্ছে শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করেছিল, সংস্কারের কথাই বলা হয়েছিল, যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল যে আমরা সংস্কার করব। আসলে 6 মাস পার হওয়ার পর এই সংস্কার কতটুকু বা সংস্কার হয়েছে? এটা কি শুধুমাত্র খাতা কলমে যে আমরা লিখলাম, কমিশনকে সময় দিলাম, এই পর্যন্তই হলো, নাকি হচ্ছে আরো একদম গভীরে গিয়ে কোনো সংস্কার হয়েছে? না, গভীরে গিয়ে সংস্কার বলতে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার এই বক্তব্য, তার সাক্ষাৎকারে বলেছেন যে উনি যখন দায়িত্ব নিলেন, তখন তিনি প্রথমেই অনুধাবন করেছেন যে এই রাষ্ট্রের জন্য একটি বড় সংস্কার দরকার, সাংগঠনিক, কাঠামোগত সব ধরনের সংস্কারই দরকার। এবং সেটিকে মাথায় রেখেই কিন্তু 10টি সংস্কার কমিশন গঠন করা হয়। এবং সেই সংস্কার কমিশনগুলো কিন্তু কাজ করলো, 5-6 মাস কাজ করলো। কয়েকটি কমিশন ইতিমধ্যে কিন্তু তাদের প্রস্তাবনা দিয়েছেন, এবং এই সংস্কারকে কিন্তু সবাই গুরুত্ব দিয়েছে, রাজনৈতিক দলগুলোও গুরুত্ব দিয়েছে, দেশের মানুষও বলেছে যে হ্যাঁ সংস্কার হোক, যৌক্তিক যে সংস্কারগুলো হোক। কিন্তু এই সংস্কার নিয়ে কিন্তু আবার কথাও হচ্ছে যে এই সংস্কারকে ধরে নির্বাচন পিছিয়ে দেওয়া, কবে সংস্কারকে শেষ হবে। রাজনৈতিক দলগুলো বলছে যে আসলেই তো সংস্কার তো কোনো একটা নির্দিষ্ট সময়ের বিষয় না, এটি প্রবাহমান, চলমান, সংস্কার থাকবেই, দীর্ঘ যুগ ধরে চলতে থাকবে। সবার কথা হচ্ছে যে সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়, যেটুকু না করলেই নয়, সেটুকু করে নির্বাচন হয়ে যায়। কিন্তু ডক্টর ইউনূস সম্ভবত আরও একটি কথা বলেছেন, যেটি হচ্ছে আপনার এই সংস্কারটি যদি আপনাকে সফল করতে হয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তারা যদি একমতে না পৌঁছাতে পারেন, সম্ভবত এই সংস্কারটা টেকসই হবেন না। সম্ভবত নয়, এই সংস্কারটি টেকসই হওয়ার কোনো সুযোগ নেই। আপনার কি বা আমাদের কি মনে হচ্ছে যে আমরা ওই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের একটি জায়গায় আছি? নিশ্চয় আমিও দেখছি বা আপনারাও দেখছেন যে রাজনৈতিক দল বিএনপি প্রধান স্টেক হোল্ডার, তারা একটি কথা বললে জামায়াতে ইসলাম তাদের কাউন্টার দেওয়ার চেষ্টা করছেন। কেউ বলছেন আসলে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়ার কথা, কেউ বলছেন না আসলে সংস্কার করেই হচ্ছে নির্বাচন দিতে হবে পুরো প্রক্রিয়া। আবার কেউ চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক,
অন্য পক্ষ চাচ্ছেন না জাতীয় নির্বাচন আগে হোক। এই যে তাদের মধ্যে হচ্ছে অনৈক্যের জায়গায়, এই জন্যই সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বারবার বলছেন যে না, আমরা সবাই একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারলে হয়তো আমাদের সংস্কারটি টেকসই হবে। যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে বয়ান নিয়ে আসলে এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, সেটি হয়তো বা টেকসই হবে। আপনার তো তাই মনে হ্যাঁ, হচ্ছে? আসলে সংস্কার এবং নির্বাচন এটি নিয়েই তো আলোচনা। এবং দেখেন, এই মুহূর্তে এসে 5 আগস্টের পরে সবাই যেমন বলছিল যে আমরা ছাত্র জনতার মাধ্যমে আমাদের অবদান রয়েছে, কারো একার অবদান নয়, সবাই মিলেই দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে, মতানৈক্য তৈরি হচ্ছে। কিন্তু এই মতানৈক্য তো আমরা চাই না। আমরা চাই একটা ঐক্যমতের মধ্যে, আমরা বলতে আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের কথাই বলছি, যে একটা জাতীয় ঐক্যের মধ্যে আসতে হবে। সংস্কার কি হবে, কি হবে না, নির্বাচন কিভাবে হবে, স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন আগে, কোনটা কিভাবে হবে, সবাইকে কিন্তু এক জায়গায় আসতে হবে। এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ কিন্তু এখনো তিনি শেষ করতে পারেননি বা ওইভাবে করতে পারেননি। সেটি কিন্তু তার ইচ্ছা রয়েছে যে অবশ্যই করবেন, এবং সেটি না করলে কিন্তু সমাধানে পৌঁছানো সম্ভব নয়। এবং আমি তো নিয়মিত নির্বাচন কমিশনে যাই, সেখানে প্রধান নির্বাচন কমিশন যে সবসময় যে কথাটি বলছেন, আমরা তাকে বারবার প্রশ্ন করি যে নির্বাচনের জন্য কী ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। তারা কিন্তু বলছে যে সরকার যেভাবে চাচ্ছে সেইভাবেই প্রস্তুতি তাদের রয়েছে। এবং তারা কিন্তু ইঙ্গিত, এর আগে যে ডিসেম্বর নিয়ে কথা হলো, এপ্রিল নিয়ে কথা হলো, নির্বাচন কমিশন কিন্তু বলছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে প্রস্তুতি আমাদের রয়েছে, সেই হিসাবে অক্টোবরে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু যদি স্থানীয় সরকার নির্বাচন করতে হয় সেটি কিন্তু সম্ভব নয়, কারণ ভোটার তালিকা এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। সব কিছু মিলিয়ে নির্বাচন সংস্কার কমিশন যেটি ছিল তারাও কিন্তু একটি সংস্কার প্রস্তাবনা দিয়েছে, স্থানীয় সরকার কমিশন যেটি সেটি দিয়েছে, প্রশাসন পুলিশ সংস্কার যেটি তারাও প্রস্তাবনা দিয়েছে। এই কাজগুলো তো অবশ্যই হবে। আমরা চাই যে সেই কাজগুলো কারা এগিয়ে নিয়ে যাবে, পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে ভোটের মাধ্যমে। কারণ এই আলোচনাও কিন্তু এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাক্ষাৎকারে এই কথাও বলেছেন যে 3টি নির্বাচনে কিন্তু ভোট দিতে পারেনি এই বিশাল একটি জনগোষ্ঠী তরুণরা। আর তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটি ভালো ভোট হবে, স্বাধীনভাবে ভোট দিতে পারবে, আমার ভোট আমি দেব, যে স্লোগানটি একসময় ছিল, সেটি পরপর 3টা নির্বাচনে দিতে পারেনি। সেগুলো আপনি নিশ্চয়ই জানেন যে কী ধরনের নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই নির্বাচনগুলো করেছে। তো সেই নির্বাচনের প্রতি আকাঙ্ক্ষা কিন্তু শুধু সাধারণ মানুষের না, এই সরকারের দায়িত্ব রয়েছে সেই নির্বাচনটা তাদের সেই আন্দোলন যে জন্য হয়েছে, যে কথা নিয়ে হয়েছে, সেখানেও কিন্তু এটা দাবি রাখে যে আন্দোলনের। তবে নির্বাচনের কথা যখন আপনি বলবেন, রাজনৈতিক দল আপনি বলছিলেন যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল, জামায়াত ইসলামী দীর্ঘদিন তারা মাঠে আসতে পারেনি, বিভিন্ন কারণে তাদেরকে নিষিদ্ধ করার মতো অবস্থায় নেওয়া হয়েছে। এখন তারা কিন্তু পরিপূর্ণভাবে মাঠে আছে। এবং ছোটোখাটো আরও কিছু দল তো রয়েছে। সবচেয়ে বড় চমক হচ্ছে যে ছাত্রদের যে নতুন দল, সেটি নিয়েও ডক্টর ইউনূস কথা বলেছেন। এবং বিবিসি বাংলা সাংবাদিক যে প্রশ্নটি তাকে করেছেন, যেটি হচ্ছে যেহেতু সরকারে ছিলেন নাহিদ ইসলাম, সেখান থেকে সরকারি আসলে যদি সরাসরি এইভাবে বলি যে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা, সেটারও একটা চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ তিনি দাঁড় করিয়েছেন। তিনি নতুনদেরকে সুযোগ দেওয়ার কথা বলেছেন, কিন্তু সরকারের তরফ থেকে যে আসলে যে ধরনের বলা হয় প্যাট্রোনাইজ করা, পৃষ্ঠপোষক, এই ধরনের অভিযোগটাকে তিনি আসলে অস্বীকার করেছেন। এটিও তো অস্বীকার তো করবেনই, অস্বীকার করাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে এটিতে কখনোই বলা সম্ভব নয় যে যেটি আমরা বারবার শুনছিলাম যে কিংস পার্টি ক্ষমতায় থেকে যে দল গঠন করা হয়, এই আলোচনা কিন্তু ছিল। এই ছাত্রদের রাজনৈতিক দল যখন হবে, এরকম ছাত্ররাও তো এটা একটা ব্যাখ্যা দিচ্ছে, কিংস পার্টি যদি বিএনপি যদি এরকম করে আসতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, আসলে ছাত্রদের প্রতিনিধি কিন্তু এখনো সরকারে রয়েছে। 3 জন ছিল যদি বলি, তার 1 জন কিন্তু পদত্যাগ করে আসলেন, আরো 2 জন কিন্তু রয়েছে। তো 2 জন যেহেতু রয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যে তারা সরকার থেকে কোনো সুবিধা পাবে কিনা। এবং অনেক সমালোচনা হয়েছে, তারা যেখানে নতুন দল ঘোষণা করেছে সেখানে রাস্তা বন্ধ করেছে। তাদের এটি নিয়ে আলোচনা হচ্ছে, একটি জেলায় একজন জেলা প্রশাসকের কাছ থেকে নাকি ছাত্রদের আসার গাড়ি চাপ দিয়ে নেওয়া, সরকারকে চাপ দেওয়া হয়েছে। আপনি যেটি বলছিলেন যে ডক্টর ইউনূসের যে সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের বিষয়ে, সেই আলোচনা আমরা আসবো। কিন্তু যে আলোচনাটা আমরা করছিলাম যে নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা বাংলাদেশে, এটি কিন্তু আসলে আমি বিভিন্ন সময় তো অনলাইনে আমরা বিভিন্ন সংবাদ দেখি, কয়েকটি গণমাধ্যমকে দেখলাম যে তারা সংবাদ করেছে যে কোন কোন পরিস্থিতিতে দেশের কোন কোন সময়ে কোন কোন রাজনৈতিক দলগুলো এসেছে বাংলাদেশে, তাদের অবস্থা এখন কি।
তারা কি অবস্থায় রয়েছে। তো সেটা আমরা দেখেছি যে আসলে সবাই তো সব সময় একদম ভালো অবস্থায় থাকতে পারে না বা যেতে পারে না। এমনও হয়েছে যে একটি লগ্নে এসে একটা দল গঠন হয়েছে, সেটি দীর্ঘদিন ভালো অবস্থায় ছিল, তারপর দেখা গেছে সেটা একজন এক দল এরকম হয়ে গেছে। তো বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে যে নতুন রাজনৈতিক দল ছাত্ররা করলো, সেটি নিয়েও কিন্তু আলোচনার শেষ নেই। তারা যখন থেকে রাজনৈতিক দল করবে ঘোষণা হয়েছে, তখন থেকেই কিন্তু এই আলোচনাটি আসছে। এখন সবচেয়ে বড় যে কথা, যে এই যে ছাত্ররা তারা ক্ষমতায়, তাদের প্রতিনিধিরা উপদেষ্টা পদে রয়েছে, সরকারে রয়েছে, এদিকে তারা রাজনৈতিক দল করছে, তাহলে কি তারা রাজনৈতিক দল হিসেবে সরকারের সুবিধা পাবে কিনা, এটি একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে এভাবে বলেছেন, আমি যদি সেটি হচ্ছে, যিনি আসলে রাজনীতিতে সম্পৃক্ত হতে চান তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন, যাদের আকাঙ্ক্ষা নেই তারা এখন পর্যন্ত সরকার রয়ে গেছেন। অর্থাৎ তিনি বলছেন যে আমি যদি রাজনীতি করতে চাই আমি পদত্যাগ করেই রাজনীতিতে যেতে পারবে, এতে কোনো আসলে ভুল ভ্রান্তি কোনো কিছু আছে বলে তিনি মনে করেন না এটি কি। কিন্তু হয়তো সাধারণ জনগণ বা আপামর জনগণ কিভাবে দেখছেন আসলে, মানে যতই যেটাই বলা হোক যে এক ভাই ক্ষমতায় রয়েছে, আরেক ভাই বিরোধী দলে রয়েছে, তাহলে বিরোধী দলে থাকলেও সে ওই ভাইয়ের মানে কিছু সুবিধা তো পেতেই পারে, সে এটাই স্বাভাবিক। তো যেহেতু সরকারে রয়েছে তাদের লোক, তারা সরকার থেকে সুবিধা পাবে, এটি সাধারণ মানুষের ভাবনা। পাক বা না পাক সেটি বিবেচনার জায়গা পড়ে, বা তারা কি করবে না করবে সেটি বিবেচনার জায়গা পড়ে। এছাড়াও আরও কিন্তু অনেক প্রশ্ন এসেছে, যেমন এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এগুলো কিন্তু আমরা যেহেতু মাঠে যাই, সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে, সাধারণ মানুষের প্রশ্নগুলো আমি বলছি যে মানুষ কি জানতে চায়, মানুষ কি বলে। সাধারণ মানুষ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সময়, আপনি নিশ্চয়ই জানেন, যে একটি দল করার চিন্তা করেছিলেন, রাজনৈতিক দল একটা পর্যায়ে বাংলাদেশের, সেটি কিন্তু নাগরিক শক্তি নাম দেওয়ার কথা ছিল, যেহেতু যদিও পরে সেটি তিনি সেটি নিয়েও আজকে মানে মূল্যায়ন দিয়েছেন। তিনি বলেছেন যে সেটি সম্ভবত 10 দিন বা তার চেয়ে একটু বেশি সময় সেই আলোচনাটি ছিল। তিনি পরবর্তীতে আসলে একেবারে ঘোষণা দিয়েছেন যে রাজনৈতিক কার্যক্রমের সাথে তিনি নেই। এবং এখন যে অন্তর্বর্তীকালীন সরকারে যদিও এই পদ মানে একটি রাজনৈতিক পদ, সেটি নিয়েও তিনি বলছেন এটাকেও তিনি রাজনীতি হিসেবে দেখেন না। উনি বললেন যে বাই ডেফিনেশন উনি আসলে এই পদটিতে অধিষ্ঠিত হয়েছেন, এই চেয়ারটিতে অধিষ্ঠিত হয়েছেন, সেটি নিশ্চয়ই তিনি সঠিক বলেছেন। কিন্তু তিনি যে মনোবাসনা করেছিলেন একটা সময় একটা রাজনৈতিক দল করবেন, সেটি নাগরিক শক্তি নামে, সেটি যখন আলোচনায় ছিল, পরে আর হলো না। এবং আপনি সাধারণ মানুষ কিভাবে জিনিসটাকে মেলাচ্ছে, এখন যে ছাত্ররা রাজনৈতিক দল করলো, সেটিও কিন্তু নাগরিক কমিটি, হ্যাঁ নাগরিক দল আর কি, নাগরিক শব্দটা কিন্তু রয়েছে। তো সাধারণ মানুষ প্রশ্ন করছে বা তারা জানতে চাচ্ছে যে এটি কি আসলে সেই নাগরিকেরই একটা অংশ কিনা, ধারাবাহিকতা কিনা বা অংশ কিনা। যদি সেটি হয়, তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায়, এই দল যদি নির্বাচনে আসে, তো নির্বাচনে তারা বেশি সুবিধা পাবে কিনা, এই ধরনের আলোচনা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এখন যদি নির্বাচনটা মানুষের চাওয়া পাওয়ার, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো, নির্বাচনটা যত তাড়াতাড়ি হয়ে যাবে, এই প্রশ্নগুলো তত কম আসবে। আর যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সরকার খুব ভালো অবস্থানে যেতে পারে নেই। আপনি পুলিশের একটি পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। সেটি নিয়েও বিবিসি বাংলার সাংবাদিক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন, তারও তিনি একটি বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও তিনি দায় অস্বীকার করেননি, তিনি আরো কিভাবে উন্নতি করেন সেই পথটি কথাই তিনি বলছিলেন। যে পরিসংখ্যানটির কথা বলছিলাম সাইফুল শাহীন, সেটি হচ্ছে প্রায় 50% যে ছিনতাই, তার মামলা হচ্ছে বেড়েছে। একই সাথে মব জাস্টিসের যে কথা আমরা যেটি বলি সেটি বেড়েছে। এবং হচ্ছে আপনি জানেন যে 121 জনের মতো গেল 6 মাসে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, সেটি হচ্ছে বিভিন্ন যে হচ্ছে মানবাধিকার সংস্থা তাদের রিপোর্ট, তারা আসলে বলছিলেন। তো এটিরও তো আসলে খুব আমরা কিন্তু পুরো আলোচনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করব, এটি আমাদের একটি পার্ট রয়েছে। তো আমরা একটু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকারটি, সেটি আসলে শেষ করি, এই আলোচনাটা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আপনি যেটি বিরতির আগে বলছিলেন যে আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, এই ধরনের একটি প্রশ্ন তাকে করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আসলে বিচক্ষণ একজন মানুষ, এবং আমি এর আগেও বলছি আপনাকে যে রাজনীতিবিদ না হলেও তার কথা, তার সবকিছু, প্রজ্ঞা, তার জ্ঞান ভিন্ন আঙ্গিকে, যে কারণে বলা হয় যে বিশ্বের মধ্যে এমন একজন মানুষ যে বাংলাদেশের হাল ধরেছেন এখন। সে যাই হোক, আমরা চাই উনি আরও ভালো করুক, সেটি আমরা চাই
ভালো একটি অবস্থায় যেভাবে তিনি একটি চেয়ারে বসেছেন, সেই সম্মান নিয়েই তিনি যেন বাংলাদেশকে আরেকটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিবেন হয়তো। তিনিও সেটি বলেছেন, তিনি সবসময় এখানে থাকতে চান না। আওয়ামী লীগের বিষয়ে যেটি তিনি বলেছেন যে বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের যারা মানুষ, তাদের সবারই অধিকার আছে কথা বলার, অধিকার আছে রাজনীতি করার, এটা সবার বেলায় আছে। তিনি খুব সুন্দর করে বলেছেন যে দেশের যে মানুষ, দেশের যে নাগরিক, তিনি সেটি অধিকার তার রয়েছে সেটি করার। কিন্তু তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, আওয়ামী লীগ যা করেছে তার জন্য তার বিচার হতে হবে, বিচারের আওতায় আসতে হবে। তো এখন আওয়ামী লীগ যদি বিচারের সম্মুখীন হয়, তার বিচার হবে। বিচার হওয়ার পরে যদি সেইটা ডিসমিস হয়ে যায় যে বিচার হয়ে গেছে, এখন সে পরিশুদ্ধ হয়ে এসেছে, পরিশুদ্ধ হয়ে আসলে অবশ্যই দেশের জনগণ, দেশের মানুষ, যেহেতু আওয়ামী লীগ একটি বৃহত্তর দল, অনেক পুরনো একটি দল, তাদেরও তো জনসমর্থন রয়েছে বাংলাদেশে, একেবারে যে জনসমর্থন নেই তা না। কর্মী সমর্থক রয়েছে, তারা যদিও এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে বা পালিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু একসময় তো তারা বের হবে। এখন হয়তো সেই পরিবেশ নেই। তো তিনি যেভাবে বলেছেন তাতে এটি পরিষ্কার যে খুব শীঘ্রই আসলে আওয়ামী লীগ মাঠে এসে রাজনীতি করার মতো পরিস্থিতি তাদের হবে না, কারণ যেহেতু তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, বিচার হওয়ার পরে শুদ্ধ হয়ে তাদের আসার যদি সুযোগ থাকে। এবং এর আগে কিন্তু কয়েকজন উপদেষ্টা কিন্তু এটি নিয়েও কথা বলেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে কিনা, যে এমনও কথা হয়েছে যে যারা এই ফ্যাসিস্টের যে কর্মকাণ্ড, গণহত্যা, এসবের সাথে যারা জড়িত নয়, যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা নির্বাচন করতে পারবে। সেটি নিয়ে আবার বিভিন্ন সমালোচনাও হয়েছে যে কেউ কেউ বলতেছে যে আওয়ামী লীগের কোনো জায়গাই নাই বাংলাদেশে, আবার কেউ কেউ বলছে যে যারা আসলে সবাই যে গণহত্যার সাথে জড়িত, এটাও কিন্তু ওইভাবে গণহারে বলাও যায় না। তো সবকিছু মিলিয়ে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যদি আমরা ধরেই নিই ডিসেম্বর কিংবা এপ্রিল কিংবা জুনে নির্বাচন হলো, আগামী নির্বাচন, আওয়ামী লীগের ঠিকঠাকভাবে নির্বাচন অংশ নিতে পারবে কিনা সে নিয়েও তো এক ধরনের দোদুল্যমান অবস্থা রয়েছে। আসলে কি হয় তাহলে তাদের, আপনি যে বলছিলেন যে তাদের কিছু কর্মী রয়েছে, তাদের কিছু সমর্থক রয়েছে, আবার প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারেরও টার্গেট যে সবাই যেন আমরা আমাদের ভোটাধিকার, এই প্রশ্নটা কিন্তু রয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন। সেই অংশগ্রহণমূলক নির্বাচনটা কি আসলে হবে কিনা, বা তারা আসলে ভোট দিতে আসবেন কিনা, বা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কিভাবে উৎসাহিত করবেন যে আসেন আপনারা ভোট দেন, যদি তা আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, তখন আসলে পরিস্থিতি এটি আসলে এই মুহূর্তে বলা সম্ভব নয় কি হবে। কারণ নির্বাচন কমিশনও কিন্তু কখনোই স্পষ্ট করে বলেনি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশের একটি দল রয়েছে, তারা ফ্যাসিস্ট, তারা গণহত্যাকারী, তাদের বিচার হবে নির্দিষ্টভাবে, একদম যাদের নামে মামলা হয়েছে, যারা আটক রয়েছে, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হচ্ছে, যারা পলাতক রয়েছে তাদেরকে ধরে আনার বিষয়ে বলা হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, সব কিছুই কিন্তু হচ্ছে। কিন্তু এখনও বলা যাচ্ছে না যে যখন তফসিল ঘোষণা হবে তখন আসলে আওয়ামী লীগ সেইভাবে আসতে পারবে কিনা, আসার মতো একটা অবস্থানও থাকতে হবে, সেই মুখ থাকতে হবে, কার কাছে আসবে, সে কি চাইবে, মানুষের কাছে এসে চাওয়ার সেই মুখটা থাকবে কিনা। তো সেইভাবে যদি সরকার এবং নির্বাচন কমিশন যদি সবার জন্য উন্মুক্ত করে দেয় যে আপনারা আসুন নির্বাচন করুন, আর তারা যদি না আসে তাহলে তো সেই ক্ষেত্রে করার কিছু থাকবে না। তাদের একটি ভোটার সমর্থক রয়েছে, আমি সেটাই বলছি, সেই অংশটা যদি না আসলে ভোট দিতে আসবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন থেকে যাবে। তখন হয়তো আমরা এর আগেও দেখেছি যে 50% কম ভোটার অংশগ্রহণেও কিন্তু ভোট হয়েছে। তো এখানে আসলে কত শতাংশ ভোটার আসবে সেটি নিয়েও আসলে এই মুহূর্তে এই জিনিসগুলো কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, এখনো পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। আনোয়ার, জি, এবার আরেকটু বলি, সেটি হচ্ছে ডক্টর ইউনূসের পর্ব তো আসলে আমরা শেষ করলাম। আর রাজধানীতে আলোচিত আরেকটি যে ঘটনা, সেটি আপনি নিশ্চয়ই জানেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া যে বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল, তিনি হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন এর আগে, সেটির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদক আপিল করেছিলেন এবং সেটি আজকে রায় হয়েছে। অর্থাৎ খালেদা জিয়াকে যে
যে রায়টি, যে হাইকোর্টে যে রায়টি দেওয়া হয়েছে যে তার মামলা সেই রায়টি বাতিল, বহাল রয়েছে। সেটি বহাল রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের আপিলটিকে খারিজ করে দিয়েছে। মূলত এটি আপনি জানেন যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে তিনি দ্বিতীয়বারের মতো কারাগারে যান এবং 5 বছরের অধিক সময় কারাগারেই উনি কাটিয়েছিলেন। বা এরপর উনি কিন্তু কারাগারে গিয়েছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, আর এখন যেটি খালাস পেলেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পেয়েছেন আগে। আসলে কি দেখছেন উনি? তো আমি একটু বলি আপনাকে, দর্শকরা নিশ্চয়ই জানেন যে রাষ্ট্রপতি অর্থাৎ এই মামলাগুলো বাতিল করেছিলেন সংবিধানের 49 ধারা মতে রাষ্ট্রপতি এটি বাতিল করতে পারেন। বাতিল করার পরও বেগম খালেদা জিয়া আবারও আদালতের শরণাপন্ন হলেন। আপনি আসলে এটিও একটা বিশ্লেষণ নিশ্চয় আছে। এটি একটা, উনি যেহেতু হাইকোর্ট থেকে খালাস পেলেন, তো সাধারণ প্রশ্ন আসতে পারে যে খালাস পাওয়ার পরে এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এখন যে দুদক আবার আপিল করলো তার খালাসের বিরুদ্ধে, এটি তো আসলে করার কোনো প্রশ্নই আসে না। এখন সেই সরকার নেই, যেহেতু এখন সে মুক্ত, তাহলে কেন করলেন? এখানে একটা রাজনৈতিক একটা বিষয় নিশ্চয়ই রয়েছে, কারণ হাইকোর্টের যে রায় এটিকে যদি ফাইনালি ধরা হয় একদম, কিন্তু পরবর্তীতে উনি যদি নির্বাচন করতে যান, তখন যদি আবার আপিল বিভাগে অর্থাৎ এটি সংবিধান 49 ধারা মতে রাষ্ট্রপতি কাউকে যদি এই বাতিলও করে দেন, কিন্তু হাইকোর্টে অর্থাৎ যে কোর্টে চলমান সেই মামলাটি আসলে থেকে যায়, তখন তিনি আর নির্বাচন অংশ নিতে পারবেন না, যেহেতু উনি সাজাপ্রাপ্ত। সেই জন্য সেটি আপিল করার একটা সুযোগ থেকে যায় আপিল বিভাগে। তো সেই জিনিসটাকেই আসলে এইভাবে পরিষ্কার করা হয়েছে যে উনি এখন যে তার বিরুদ্ধে তার রায়ের বিরুদ্ধে যে আপিল করা হলো, সেই আপিলে সেই রায়টাই বহাল রাখা হলো। তার মানে এখন আর এই মামলাটা একদম ডিসমিস হয়ে গেল। এই মামলার জন্য তাকে আর কোনো কিছুই নিষেধাজ্ঞা হবে না, তার নির্বাচন করার জন্য নিষেধাজ্ঞা হবে না, কোনো কিছু দেশ ত্যাগ বা যেটাই বলেন আপনি, আইনগতভাবে এখন আর কেউ তাকে এই মামলা আগামী নির্বাচনে, মানে আমরা তাহলে ধরেই নিতে পারি যে আগামী নির্বাচনে বেগম জিয়া অংশ নিচ্ছেন, সেই জন্যই হচ্ছে যে একেবারে পরিষ্কার। তার বিরুদ্ধে 37টির মতো মামলা হয়েছে 2007 এবং 2008 সালে, সবগুলো নাশকতা কিংবা এই ধরনের মামলাগুলো। তার মধ্যে দুটি মামলায় একটু জানিয়ে রাখি যে দুটি মামলায় তার সাজা হয়েছিল, একটু হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলা। প্রথম 2018 সালে যেই মামলায় তাকে আসলে জেলে পাঠানো হয় সেটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, এবং সেই মামলা থেকেও তিনি আসলে খালাস পেয়েছেন। অর্থাৎ রাষ্ট্রপতি তো সবগুলো মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন, তারপরে তিনি আদালতে শরণাপন্ন হয়েছেন। একদিক থেকে বলাই যায় যে তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি আপনি রাজনৈতিক চিন্তা ভাবনার কথা বলেন, সে আগামী নির্বাচনে অংশ নেওয়ার যে বাধা যদি কোনো কারণে আসে, সেই বাধাটিও সম্ভবত আজকের রায়ের মধ্য দিয়ে কেটে গেল। সেটি কেটে গেল। দেখেন, এই যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অনেকগুলো মামলার কথা বললেন, এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, এই মামলাগুলো কি আসলে বলছিল যে এতিমের টাকা মেরে খাওয়া আর কি। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার কয় টাকা মারতে হবে? এই কত টাকার মামলা এগুলো আপনি জানেন, নিশ্চয়ই অল্প টাকার মামলা। এই যে একেবারেই নগণ্য এবং খুবই লজ্জার বিষয় যে এই যে মামলাগুলো কতটা নির্লজ্জ হলে একটা দলের প্রধান এবং একজন প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যে এই ধরনের মামলা কতটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হলে করা যায়, এটি তার একটি জ্বলন্ত উদাহরণ। খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্ট মামলা, যে এটি আসলে একটি জ্বলন্ত উদাহরণ যে রাজনৈতিকভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করতে হলে কতটা ভাবে করা যায়। শেখ হাসিনার সরকার সেটি আসলে করেছে তার বিরুদ্ধে, এবং তার বয়সে একজন রাজনীতিবিদকে সাজা দেওয়া হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে, তার সুচিকিৎসা করতে দেওয়া হয়নি, তাকে বারবার দেশের বাইরে চিকিৎসার জন্য নেয়ার কথা বলা হয়েছিল। তার চিকিৎসকরা বলেছে। আরেকটু বলে রাখি, এই যে আপনি বলেন প্রতিহিংসা, তাকে বিভিন্নভাবে আপনার হেনস্থা করার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিহিংসার বিপরীতে বিএনপির বর্ধিত সভায় যে বেগম জিয়া যে বক্তব্যটি দিয়েছেন, সেটি কিন্তু আসলে এক ধরনের আশার আলো দেখায়। আপনি দেখেন, তিনি কিন্তু একবারের জন্য আসলে আপনি যে বলেন ফ্যাসিস্ট সরকারের কথা, আওয়ামী লীগের কথা, তিনি কিন্তু তাদের প্রতিহিংসার কোনো বক্তব্য দেননি। তিনি বলছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। এই যে এক ধরনের ক্যারিশমা বেগম জিয়ার মধ্যে রয়েছে,
আসলে সেটি তো ধরেন আমাদের সব ওনার সমসাময়িক যে আরো রাজনীতিবিদ তাদের কাছে অনেকাংশে অনুপস্থিত ছিলেন। তিনি তো চাইলে সাধারণ মানুষ আসলে রাজনীতিবিদদের কাছ থেকে যেটি আশা করে তিনি চাইলে তো প্রতিহিংসা পরায়ণ হয়ে কথা বলতে পারতেন। তিনি চাইলে তার সাথে যেটি ঘটে গেছে তার সেটির আসলে যারা ঘটিয়েছে, আপনি যেটি বলছিলেন যে আসলে ওনাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে মামলার ক্রিয়া একেবারে ঠুনকো, তার 5 কোটি 6 কোটি টাকা তাকে আত্মসাৎ করতে হবে এরকম কোনো ঘটনা নেই, তারা যে ঘটিয়েছে। এবং আপনি এটুকু আমরা জানি দর্শক, যেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে প্রতিনিয়ত যে কথাগুলো বলেছেন, যে বাক্যগুলো ব্যবহার করেছেন, খালেদা জিয়া তার যে বর্ধিত সভায় বিএনপি যে বক্তব্যটি 6 মিনিটে দিয়েছেন, উনি কোনোভাবে একটি বারের জন্য সেই নামটি তিনি উচ্চারণ করেননি। শুধু খালেদা জিয়া না, আমরা কিন্তু তারেক রহমানের বর্তমানে তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন বিভিন্ন কর্মী সভায়, আমি কিন্তু বলছিলাম যে তারেক রহমানের কথা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বর্তমানে যে বিএনপির যে প্রোগ্রামগুলো হচ্ছে, কর্মী সমাবেশ বলেন, কর্মশালা বলেন, সেই কর্মশালাগুলোতে তারেক রহমান কথা বলছেন। এবং অনেক রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে আমি শুনছি তারা বলছেন যে তারেক রহমান যে ধরনের চিন্তাভাবনা নিয়ে তার দলকে গোছাচ্ছেন এবং এত দীর্ঘদিন এই 16-17 বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন লন্ডনে বসে থেকে, এটি কিন্তু আসলে প্রশংসার দাবিদার। এবং এখন উনি যেভাবে কথা বলছেন, কর্মীদেরকে যা যা বলছেন, যে ধরনের কার্যক্রম তিনি করতে চাচ্ছেন, সেটি কিন্তু আসলে একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন, আমি মনে করি যে হানাহানির রাজনীতি ছিল, যে ধরনের বিএনপির একটা সময় কিন্তু মানুষ বলতো যে মুদ্রা রেপিট ওপিট, আওয়ামী লীগ যাবে বিএনপি আসবে, আওয়ামী লীগ যা করছে চাঁদাবাজি বিএনপি এসে তাই করবে। কারণ এর আগে সেগুলো হয়েছে, হয় নাই কিন্তু তা না। তারপরেও কি আসলে আপনি যেটি বললেন তারেক রহমানের কথা, উনি লন্ডন থেকে খুব চমৎকার ভাবে দেশ পরিচালনা করছেন, এটা আসলে সাধারণ মানুষও খুব বেশি দ্বিমত পোষণ করে না, বা হচ্ছে রাজনীতিক যারা বিশ্লেষক তারাও করে না। কিন্তু তারপরেও তো যে চাঁদাবাজির কথাগুলো উঠে আসছে, আপনি জানেন যে প্রকাশ্যে বাজারে মাইকিং করেও চাঁদাবাজি, সেটি কিন্তু আপনাকে বলছিলাম 5 আগস্টের পর যখন যারা এতদিন পালিয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা, অনেকেই মামলা হামলায় পালিয়েছিলেন, আসলে সবাই তো দলের নিয়ন্ত্রণে থাকে না। মফস্বল এলাকাগুলোতে থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলে যারা এতদিন নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের লোকজনকে দ্বারা, তারা যখন 5 আগস্টের পরে মুক্ত হয়েছেন, নিশ্চয়ই একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। তারপরও আমি যতটুকু দেখেছি, বা বিএনপি সম্ভবত যখন তাকে নজরে আনা হয়েছে ঘটনাগুলো, তার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, দায় স্বীকার করে। সেটাই বলতে চাচ্ছি, অন্যান্য সময় যেটি ঘটতো যে আসলে দায় স্বীকারটা করা হতো না, সেটাই বলতে চাচ্ছি। এবং আমরা কিন্তু গণমাধ্যমগুলো প্রথম দিকে আমরা চিন্তা করেছিলাম যে এখন তাহলে বিএনপির একজন নেতা চাঁদাবাজি করছে, বা এটা আমরা একটা নিউজ করব কিনা, নিউজ করলে আবার কোনো বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো চাপ আসবে কিনা। কিন্তু না, আমরা দেখলাম সেটি নয়, বরঞ্চ তারাই আমাদেরকে উদ্বুদ্ধ করলো যে হ্যাঁ, কোথাও যদি বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে, কোনো হানাহানি করে বা সন্ত্রাস কার্যক্রম করে, আপনারা সেটি তুলে ধরুন, আমরা সেটি দেখব। এবং আমরা সেটি দেখেছি যে আমরা হিউজ পরিমাণ সংবাদ করেছি, নিউজ করেছি বিএনপির এই চাঁদাবাজির বিরুদ্ধে 5 আগস্টের পরে, এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু দলীয় কমান্ড যারা রয়েছেন তারা ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কার করেছেন। এখন পর্যন্ত কিন্তু সেটি বলবৎ রয়েছে এবং চলমানভাবে তারা বলছে বারবার যে আপনারা যদি রাজনীতি করতে চান, এলাকার মানুষের সাথে কাজ করুন, এলাকার মানুষ কি চায় সেইভাবে কাজ করুন, তাদের ভালো মন্দ দেখে আসুন, নির্বাচন করতে হবে, ভোটে জিতে আসতে হবে, কোনো সন্ত্রাসের জায়গা হবে না। এই যে পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে, রাজনীতির মাঠে, এই যে একটা আবহাওয়া, এই আবহাওয়াটাই কিন্তু আমরা চাই। সামনে যে নির্বাচন আসতেছে, আমরা তো চাই না যে হানাহানি হোক, মারামারি হোক, কাটাকাটি হোক। নতুন ছাত্ররা আসতেছে রাজনীতিতে, তারা নির্বাচন করবে, সেখানে জামাত থাকবে, জামাতেরও কিন্তু একসময় জামাতের যে ছাত্র সংগঠন তাদেরকে বিভিন্ন তকমা দেওয়া হতো, এখন কিন্তু জামাত ইসলাম কিন্তু তারা অন্যরকম একটা রূপ নিয়ে আসছে। তারা বলছে যে জামাতকে আর সহিংস বলার সুযোগ নাই, বাংলাদেশের কোথাও জামাত চাঁদাবাজি করেছে এরকম কোনো নজির নাই। তারপরে তারা মারামারি কাটাকাটি করতো, আগে রক কাটা বলতো, মানুষ ভয় পেত নাম শুনলে, কিন্তু সেটি থেকে কিন্তু সবাই বেরিয়ে আসছে, ভালো রাজনীতির পথে তারা আসছে। কিন্তু এখন যেটি আলোচনা হচ্ছে, আসলে দেশে যারাই রাজনীতিতে ভালো করুক, যারাই মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক, কিন্তু এখন আর সেই আগের পরিস্থিতি কিন্তু নেই যে যা খুশি করে আপনি চলে যাবেন, পার পেয়ে যাবেন, সেই সুযোগ কিন্তু নেই। দেশের মানুষ কিন্তু আবার, আমরা শুনেছি যে এই 16 বছরে যে মানুষ আসলে ঘর কোনো হয়ে গেছে, মানুষ বেরোয় না,
প্রতিবাদ করে না, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, বা ভয়, গুম হওয়ার ভয়, খুনের ভয়, নিশ্চয়ই সেই ভয় ছিল। সেই ভয় কাটিয়ে কিন্তু আমরা ৩৬শে জুলাই, যেটি ৫ই আগস্ট কিন্তু আমরা দেখেছি, তখন কিন্তু এই ছাত্র জনতার মাধ্যমেই কিন্তু এই দেশটা একটা নতুন উদ্যমে ফ্যাসিস্টকে পতন করেছে। তো যেহেতু মানুষের ভয় কেটে গেছে, এখন যেই ক্ষমতায় আসুক তারা যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়, সেটি কিন্তু দেশের মানুষ মেনে নেবে না। আপনি জামায়াতে ইসলামের কথা বলছেন বা বিএনপির কথা বলছেন, আমরা তো এটিও তাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে ঊর্ধ্বতন যে বক্তব্য সেটিও শুনেছিলাম। আমরা তো বলছি সমালোচনা অবশ্যই করা যাবে, সেই সংবাদগুলো যেটি আসে সেটি হচ্ছে জামায়াতে ইসলামের প্রধান বা হচ্ছে বিএনপিকে আক্রমণ করছেন, চাঁদাবাজ বলছেন, বা এই ধরনের বিভিন্ন ধরনের যে শব্দগুলো বলছেন, সেটা তো গঠনমূলক সমালোচনা হতে পারত। আবার বিএনপির পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে জামায়াতের বিরুদ্ধে। এখন যদি এই দুটি দল, যেহেতু প্রধান স্টেক হোল্ডার বর্তমানে অন্যতম প্রধান যে এই দুটি দল, তারা যদি নিজেরা এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ায় জড়ায়, তাহলে অন্য কোনো পক্ষ আসলে সুযোগ তৈরি হয় কিনা, এটি একটি ব্যাপার। আর হচ্ছে তারা তো একসময় জোট ছিল, হঠাৎ করে তারা, এটি কি রাজনৈতিক কৌশল নাকি সত্যিকার তাদের মধ্যে আসলে এই বিভাজনটি তৈরি হয়েছে? রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই। এই আওয়ামী লীগও কিন্তু জামাতের সাথে জোট করেছে, আবার বিএনপিও জামাতের সাথে জোট ছিল। এখন আসলে জামাত আর বিএনপি দুইটা আলাদা শক্তি, তারা আর জোট নেই। যারা তার 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 অবস্থান থেকে তারা রাজনীতি করছে, তারা করবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যেটি বলছেন, এখন যদি বর্তমান দেশের যে অবস্থা, এই মুহূর্তে যদি খুব বড় ধরনের একটা সংঘর্ষের মধ্যে চলে যায়, তাহলে আপনি যেটি বলছেন যে অন্যরা সুযোগ সে নেবেই, এটাই স্বাভাবিক। আপনি যখন দুই ভাই যখন বাড়ির মধ্যে নিজেরা শত্রু তৈরি হয় বা নিজেরা সংঘর্ষ তৈরি করে, তখন কিন্তু পাড়া প্রতিবেশী সে সুযোগ নেই সেখানে ভেতরে ঢোকার জন্য, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশের জন্যও সেটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই রাজনৈতিক দলগুলোর যে বর্তমান অবস্থা, তাদের যে কর্মকাণ্ড, এর মধ্যে কিন্তু সাধারণ মানুষ আসলে কোথায় আছে? সাধারণ মানুষ তো এখানে একটা বড় অংশ কিন্তু রয়েছে সাধারণ মানুষ। তারা কি চায়? তারা তো এই এত দলবাজি চায় না, তারা এটা চায় না, সেটা চায় না, তারা তো নিরাপত্তা চায়। সেই নিরাপত্তার জায়গায় আসলে মানুষ কতটা আছে? আপনি বলছিলেন কিন্তু এর আগে যে একটি পরিসংখ্যান বলছিলেন যে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি 5 তারিখের পরে হলো, দীর্ঘদিন পুলিশ ছিল না, তারপরে পুলিশ আসলো, পুলিশের প্রতি মানুষের একটা অন্যরকম একটা স্পৃহা ছিল, মানুষ পুলিশ দেখলে মারতে যেত। এখনো কিন্তু অনেকেই রাস্তায় দেখা যায় যে অনেক ক্ষুব্ধ হয় পুলিশের প্রতি, পুলিশরা কিন্তু সেই আতঙ্কেও রয়েছে। কোথাও ছিনতাইয়ের যে ঘটনা, সেটি আসলে তার বিরুদ্ধে গেল 6 মাসে, অর্থাৎ আগের 6 মাসে যখন তুলনা করা হচ্ছে, পুলিশ বলছে অর্থাৎ 50% মতো মামলা বেশি হয়েছে। তো আমরা তো এক ধরনের বয়ান তৈরি করেই এই রাষ্ট্র ক্ষমতায় আসা বা হচ্ছে সংস্কারের কথা বলে বা আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হবে সেই জন্য। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব বেশি উন্নতি হয়েছে এটা বলার সুযোগে রাখে না। আমি নিরাপত্তা চাই, আপনি নিরাপত্তা চান, নিশ্চয় দর্শক যারা আছেন তারা নিরাপত্তা চায়, তারা কথা বলার স্বাধীনতা চায়, সবই ঠিক আছে, কিন্তু সেটির জন্যই তো আসলে পরিবর্তনটা হয়েছে। এই পরিবর্তনটা কতটুকুই বা হয়েছে? আরেকটি ব্যাপার, আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তিনিই তো মধ্যরাতে অর্থাৎ রাত 3টায় তাকে সংবাদ সম্মেলনে আসতে হলো। এসে কি বলেন, তো আগামীকাল সন্ধ্যায় আপনারা টের পাবেন। আসলে কি টের পেয়েছেন আমরা জানি না। তারপরেই তো টঙ্গীতে ঘটনা ঘটেছে, উত্তরাতে ঘটনা ঘটেছে, গতকালকেও সম্ভবত আপনি জানেন যে আসলে দুজন নারীকে হেনস্থার ব্যাপারটা সামনে আসছে, তার বিরুদ্ধে পরেও তিনি সেটি নিয়েও যে মন্তব্য করেছেন সেটিও কিন্তু আলোচনায় আসছে। সেদিন তো ভোর রাতে তিনি সংবাদ সম্মেলন করলেন। তো আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে এই উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসলে আমরা ওইভাবে কথা বলতে চাই না যে তারা আসলে কতটা সফল বা কতটা ব্যর্থ। যেহেতু তারা একটা অন্তর্বর্তী সময়ের রয়েছেন, তারা নিশ্চয়ই তারা একটা তার যোগ্যতা রয়েছে বলেই তিনি এই জায়গায় এসেছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি, দেখেন 5 তারিখের পর থেকে কিন্তু সেনাবাহিনী মাঠেই, আমরা জানি যে সেনাবাহিনী তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েও রাখা হয়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু খুব বড় ধরনের কোনো ঝামেলা হলে সেখানে তারা মুভ করছে, তারা ক্যাম্পে থাকছে। তারপরে এক সময় কিন্তু যখন এই যে ছিনতাইগুলো শুরু হলো, রাস্তাঘাটে একদম সবার সামনে কোপ দিয়ে মানুষের জিনিস নিয়ে যাচ্ছে, অস্ত্র নিয়ে ঘুরছে, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হলো রাস্তায়। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষার করতে ব্যর্থ হচ্ছে সরকার, সেই মুহূর্তে কিন্তু উনি এইটা বললেন যে আগামীকাল থেকে যৌথ বাহিনীর একটা টহল শুরু হবে, তখন টের পাবেন যে আইন শৃঙ্খলা কি।
তেল কিন্তু আসলে আমরা সাইফুল শাহীন, দর্শকদেরকে একটু জানিয়ে রাখা দরকার, এই যে যেটা আগামীকাল সন্ধ্যায় আপনারা টের পাবেন, তার আগেই তো অপারেশন ডেভিল হান্ট চলছিল। হ্যাঁ, তাও তো এত বড় একটি অপারেশন ডেভিল হান্ট হওয়ার পরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা মানে যাচ্ছে না, দর্শকদের মনে প্রশ্ন রয়ে গেছে। সেই সাথে অনেকেই বলার চেষ্টা করছেন বা সংবাদ মাধ্যমগুলোও বলছেন যে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সে অপরাধীগুলো বা বিভিন্নভাবে আবার জামিন পেয়ে যাচ্ছেন, আবার সে অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছেন। সরকারের এই কথাটা কিন্তু এসেছে যে 5 আগস্টের পরে কিন্তু শীর্ষ সন্ত্রাসী অনেকেই কিন্তু জামিনে বেরিয়ে আসছেন, এবং যখন শীর্ষ সন্ত্রাসীরা জেলে ছিলেন তাদের কিন্তু একটা গ্রুপ থাকে, তারা কিন্তু ভিতরে ভিতরে কাজ করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। তারা যখন বেরিয়ে এসছে তখন নিশ্চয়ই তারা আরো বেশি উৎফুল্ল হয়ে মাঠে নেমেছে, এবং এলাকা ভিত্তিক যে চাঁদাবাজি সেগুলো বেড়েছে, তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত সেগুলো বেড়েছে। সবকিছু মিলিয়ে আমি এর আগেও কিন্তু আমার বেশ কিছু সহকর্মীর কাছে শুনেছিলাম যারা মাঠে কাজ করে বিভিন্ন জায়গায়, যে আওয়ামী লীগের সময়ে বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর ঘিরে যে কিশোর গ্যাং যারা ছিল, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে, কর্মীরা পালিয়েছে, কিশোর গ্যাং কিন্তু পালায় নাই। তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপি করে না, তারা কিন্তু একটা আলাদা জগৎ তাদের কাছে। তারা ওই রাস্তাঘাটে অস্ত্র নিয়ে ছিনতাই করে, মারামারি কোপাকুপি করে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে সেনাবাহিনী প্রধান কিন্তু পরপর 2 দিন 2টি অনুষ্ঠানে কঠোর ভাষায় কিন্তু, আমি বলবো কঠোর ভাষা, এবং খুব তার যে এটি নিয়েও আমরা গণমাধ্যমগুলো সংবাদ প্রচার করেছি যে তার যে ভাষা ছিল, তার যে বলার ভঙ্গি ছিল, তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা বলি, তিনি কিন্তু কঠোরভাবে বলেছেন যে, এবং বলেছেন কাদেরকে, এই রাজনৈতিক দলগুলোকে, অন্তর্বর্তী সরকারকেও ইঙ্গিত দিয়েছেন যে নিজেরা যদি আমরা নিজেদের অবস্থান নষ্ট করি, দেশের আমরা যদি ঐক্যমতে না থাকতে পারি তাহলে কিন্তু দেশ ভালো জায়গায় থাকবে না। এবং তিনি এই ইঙ্গিতও দিয়েছেন, এবং সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যে পর্যন্ত দেশ শান্তিপূর্ণ অবস্থায় না থাকবে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে কিন্তু দায়িত্ব তাদেরকে নিয়ে কাজ করতে হবে, এবং তারপরে তারাও তো আপনি যে ফিরে যাবে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদেরও তো ভূমিকা নেওয়ার ফিরে যাবে, খুব বেশি সুযোগ আছে। তারা তো সংখ্যায় কম, বৃহৎ অংশ পুলিশ বা অন্যান্য যে সদস্য তারা রয়েছেন। এখন যে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে তাদের যে মনোবল সরকারের তরফ থেকে যেটি বারবার বলা হচ্ছে, তারা সেই মনোবলটি ফিরে পাচ্ছেন না। তারা যদি কোনো অপারেশনে যান, সেখানকার যে সাধারণ মানুষ আগে অর্থাৎ তাদেরকে এক ধরনের ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, এই জন্য হয়তো বা তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনছে না। এটি কি শুধুমাত্র বলার জন্য বলা, বা এটি কি যৌক্তিক কোনো কারণ না, বা তাহলে 6 মাস পরেও কেন সেই মনোবলটিকে চাঙ্গা করতে পারছেন না? এটিও তো জনমনে প্রশ্ন আসে। আমরা যখন মাঠে যাচ্ছি বলছেন সবাই, আপনাদেরকে তো ম্যান্ডেট না দেওয়া হলেও যে ধরুন বৃহত্তর একটি আন্দোলন বা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় আনার পেছনের উদ্দেশ্যটাই তো হচ্ছে কিছুটা শান্তিতে থাকা, আগের পরিস্থিতি থেকে উন্নতি হওয়া, এটাই তো উদ্দেশ্য। তাহলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি হয় না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মনে হয় একেবারে শেষের দিকে ধীরে ধীরে যাচ্ছি অনুষ্ঠানের। সম্ভবত আরো একটি পরিস্থিতি আমাদের আসলে মানে খুব বেশি ভালো পর্যায়ে নেই। আপনি নিশ্চয়ই রমজানের একদম রমজানের বাজারের কথা বলবেন, যেটি আসলে অনেক বড় খুব সংবাদ, কয়েকদিন ধরেই সংবাদটা আমরা দেখছি বা নিজেরাই কভার করছি, যে আসলে বাজারের কথা যদি বলেন, রোজায় তো আসলে একটা বাজার ব্যবস্থা মানুষের সবসময় দেখা যায় যে রোজায় বেগুনের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচামরিচ, তেল, এগুলো তো সবসময় প্রতিনিয়ত আমরা দেখে এসেছি। কিন্তু এই বছর দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হয়েছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী দীর্ঘদিনের একটা সিন্ডিকেট, 16-17 বছরের বা ধরেন আরও বেশি 30 বছরের সিন্ডিকেট, এই 6 মাসে এসে তারা কিভাবে ভাঙবে? ব্যবসায়ীদের সেই সিন্ডিকেট তো ভাঙা সম্ভব নয়। কিন্তু ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানির বিষয়টা যে রয়েছে, আপনাকে একটু বলি, রোজা তো সংযমের মাস। আর আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের যে চাহিদা, আপনি যদি একদম স্পেসিফিক সয়াবিন তেলের কথা বলি, এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা, যে তেল একদম নাই বাজারে। দোকানে গিয়ে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? বোতলজাত তেলের একটা নির্ধারিত দাম দেয়া আছে যে 5 লিটার এত টাকা, তার মানে 1 লিটারের দাম পড়তেছে 170 বা 75 বা 80 টাকা এরকম। কিন্তু যেটি ড্রামের খোলা তেল সেটি 200 টাকা লিটার বিক্রি হচ্ছে। আমি সেদিন একটি ভিডিওতে দেখলাম যে ভোক্তা অধিকার গিয়েছিল, আমি শেষ করি, ভোক্তা অধিকার গিয়েছে একটি দোকানে, দেখে যে বোতল কেটে ড্রামে তেল ঢালা হচ্ছে, খোলা তেলের দাম বেশি। খোলা তেলের দাম বেশি। কোথায় গিয়েছে মানুষের চিন্তা ভাবনা? হ্যাঁ, যেটি বলছিলেন, হ্যাঁ, যেটা একটা পরিসংখ্যান আপনাকে দিই, সেটা 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত আমদানি করা হয়েছে 1,20,000 টন সয়াবিন তেল।
কিন্তু এবার 1,74,000 টন আমদানি করা হয়েছে, আমাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি বেশি আমদানি করা হয়েছে। অর্থাৎ বেশি আমদানি করার পরও কেন আমরা আসলে এই দাম নিয়ন্ত্রণ করতে পারিনি? খোলা বাজার আপনি নিশ্চয় যাচ্ছেন, আমাদেরও তো প্রয়োজন পড়ে, সেখানেও কিন্তু আসলে বোতলজাত সয়াবিন আমরা পাই। এটি একটি বড় সিন্ডিকেট। সয়াবিন তেলের কথা যদি বলি, এটি আসলে একটি বড় সিন্ডিকেট। বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, এবং আপনি প্রত্যেকটা জায়গায় যাবেন, তারা কিছু শর্ত দিয়ে দেয় যে তেল নিলে সাথে এই জিনিস নিতে হবে, তার যে প্রোডাক্টটা চলে না সেটা সাথে নিতে হবে। দোকানদার কেন সেটা নিবে, সেটি একটি বিষয়। তারা এটিকে স্টক করে রেখে এই বোতলজাত না করে খোলাভাবে বিক্রি করবে, সেটি দামে বাড়াবে। কিন্তু আপনি দেখেন, ভারত থেকে পেঁয়াজ আসেনি, আলু আসেনি, আলুর দাম কত এখন রোজায়? 20 টাকা 25 টাকা। পেঁয়াজ 40 টাকা 50 টাকা। এই পেঁয়াজ কিন্তু রোজার সময় 200-250 টাকায় খেতে হয়েছে। কাঁচামরিচের দামও কম, বেগুনের দামও কিন্তু অতটা বাড়ে। কিন্তু দর্শক, কিছু ফল ফ্রুটসের দাম বেড়েছে। দর্শক আসলে যে আপনি সিন্ডিকেটের কথা বললেন, খেলার কথা বললেন, এই সিন্ডিকেট শব্দটা কতদিন তারা শুনবে? আমরা কি কখনোই সিন্ডিকেট ভাঙতে পারবো না, বা এইভাবে চলতেই থাকবে? বা এটি সম্ভব যদি যারা দেশ পরিচালনা করবে, সেটি রাজনৈতিক দল হোক, অন্তর্বর্তী সরকার হোক, দেশকে যদি কেউ ভালোবাসে, দেশের মানুষের জন্য যদি কাজ করতে চায়, সেটি সম্ভব। এবং সেটি সেই ব্যবসায়ীকে হইতে হবে। যে ব্যবসায়ী এই ব্যবসাটা করছে, তাকেও দেশকে ভালোবাসতে হবে। দেশের আরেকটি ব্যাপারে, আপনি রমজানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তাদের বিভিন্ন যে পণ্য তারা সেখানে ছাড় দেয়, কিন্তু আমাদের দেশে আসলে উল্টো চিত্র দেখা যায়। আমরা মানুষ হিসেবে সেই জায়গায় যেতে পারি, মজুত করি, আমরা কিভাবে সিন্ডিকেট তৈরি করে সেটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা করি। অথচ দেখেন, আপনি তেলের ব্যাপারটা দেখতে, আমাদের কিন্তু মজুদ চাহিদার বিপরীতে যে যোগান, সেটি কিন্তু আসলে একেবারেই পর্যাপ্ত, তার চেয়ে বেশি, তবুও কিন্তু আমরা পাচ্ছি। আমরা মানুষ হিসেবে সেই জায়গায় যেতে পারিনি আনোয়ার। আপনি শুধু এই তেলের কথাই নয়, আমরা খাদ্যে যে ভেজাল করি, বিশ্বের কোন মানুষ খাবারে ভেজাল করে? যে খাবার আমার সন্তান খায়, যে খাবার আমার বাবা মা খাচ্ছে, আমার পরিবার খাচ্ছে, আমার আত্মীয় স্বজন খাচ্ছে, আমি খাচ্ছি, সেই খাবারে আমি ভেজাল করছি। আমরা হচ্ছে সেই জাতের মানুষ। তো আমরা সেই জায়গা থেকে কবে বেরিয়ে আসতে পারবো? আমাদের মানসিকতাকে আমরা নিজের লাভের কারণে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি যেদিন না করতে পারবো, যেদিন দেশকে ভালোবাসতে পারবো, মানুষকে ভালোবাসতে পারবো, সেদিনই হয়তো আমরা এই সিন্ডিকেট ভেঙে বেরিয়ে আসতে পারবো। তো আনোয়ার, আমরা হয়তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এর থেকে হয়তো আমরা কিছুটা হলেও দর্শকদের সেই খবরগুলোর ভিতরের খবর দিতে পেরেছি। ভবিষ্যতে হয়তো আমরা আমাদের এই আয়োজনে বিভিন্ন ধরনের যে খবরগুলো সারাদিনের খবর থাকবে, সেই খবর বিশ্লেষণ করে আমরা সেটি আবারও দিতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে সংবাদ বিশ্লেষণে। সংবাদ বিশ্লেষণ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।